স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার রাত 11টায় পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে তারা। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে বুধবার রাত 8টায় ভারতের কোচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিবুল। অভিযোগ উঠেছে ওই দিন দুপুরে হাসিবুল সহ কয়েকজন বাংলাদেশের ভূখণ্ডে প্রধান পিলারের 6S সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে বিএসএফের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি ছোড়ে। এ সময় হাসিবুল চোখে গুলি লাগলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। মাওয়া এক্সপ্রেসওয়েতে 3বার সংঘর্ষের পর ছাদ ভেঙে উড়ে যাওয়া বাসটিকে আটক করেছে স্থানীয়রা। আহত বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। রাত 9:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে প্রথমে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। সমসপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে। ঘটনার 1 ঘণ্টা পর লৌহজং থেকে 20 জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে 71-এর গণহত্যায় ক্ষমা চাওয়া সহ পাকিস্তানকে অমীমাংসিত ইস্যু সমাধানের বার্তা দিয়েছে বাংলাদেশ। আর দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালৌচ এসব ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। গতকাল বৈঠক শেষে এসব জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 2010 সালের পর বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ নিজ দেশকে নেতৃত্ব দেন। প্রায় 3 ঘণ্টা ধরে চলে বৈঠক। সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় ঢাকায় আসতে পারায় আনন্দিত হওয়ার কথা জানান তিনি। এরপর ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। জানান, সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। তারা বলেছেন যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। তিনি জানান, বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। কূটনীতিতে পাকিস্তানের প্রতি বেশি ঝুঁকছে না বাংলাদেশ। আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই 27-28 তারিখে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব জানান, ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা ও তাঁর সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে শুল্ক আরোপ। মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এর আগে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে দুটি কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে 4টি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আধুনিকায়নে টেলিফোন ও SMS এর মাধ্যমে সমন জারি, কর্পোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ এবং গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজকে ক্যাবিনেটের মিটিং ছিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা। আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করে, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের প্রতিশ্রুতির উপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এনসিপির দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক, এটা তারা নিজেরাই বুঝবে। এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না। নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী এনসিপি নিশ্চয়ই প্রস্তুতি নেবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। নির্বাচন কখন হবে সেই মোতাবেক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধের অবসানের বিনিময়ে সকল জিম্মির মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি আর মেনে নিতে রাজি নয় বলে জানিয়েছে তারা। টেলিভিশনে দেয়া এক ভাষণে গোষ্ঠীটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন, তারা আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না। জানান, গাজা যুদ্ধের অবসান, ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে হামাস তাদের হেফাজতে থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত। এদিকে গতকাল গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 32 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 13 জন একই পরিবারের সদস্য। দক্ষিণ খান ইউনিসে তাঁবু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল পরিবারটি, কিন্তু ইসরায়েলের হামলায় পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে 51,065 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1,16,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। এবারে খেলার খবর। প্রথমবারের মতো ঢাকার বাইরে যশোরে শুরু হলো জাতীয় অনূর্ধ্ব 19 ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। বৃহস্পতিবার যশোর শামসুল হুদা একাডেমিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। দেশসেরা কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে 35 ফুটবলারকে নিয়ে 2 সপ্তাহ চলবে এই ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়াল দিতে আসা 3 প্রবাসী ফুটবলারও যোগ দিয়েছেন এতে। এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করছেন তারা। প্রথম দিন অনুশীলনের পাশাপাশি একটি ম্যাচও খেলেছেন ফুটবলাররা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের। এদিকে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের। আরও দেখতে পাচ্ছি, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, 70 অনুচ্ছেদ সহ অনেক প্রস্তাবে আপত্তি বিএনপির। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, বিএনপিকে চাপে রাখার কৌশল। বিতর্কিত এই বক্তব্য নির্বাচন বিলম্বিত করার পায়তারা, বলেছে জনপ্রশাসন বিশেষজ্ঞ। বিএনপির প্রশাসন এমন বক্তব্যে ফ্যাসিবাদের দোসরদের ফেরার পথ তৈরি হয়। এদিকে আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা, মৃত্যু বা মুক্তির সিগন্যাল ছিল 1 কাপ চা। সাবেক রাষ্ট্রদূত এফ মারুফ খানের সাক্ষাৎকার।
প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা। প্রথম দিনের আলোচনা ছিল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব নিয়ে। আগামী রোববার আবার আলোচনা হবে। আরও রয়েছে মৌলিক বিষয়গুলোতে আমরা অনড় অবস্থান প্রকাশ করেছি, তবে কিছু কিছু বিষয় কমিশনের পরামর্শ গ্রহণ করা যায় কিনা আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব বলেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট নন, আজ বিক্ষোভ মিছিল। আইএমএফের শর্ত পূরণে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ, মিশন শেষ। মিশন পরবর্তী 2 কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি, তবে এ বিষয়ে আলোচনা আরও চলবে। এদিকে দিনাজপুরের গ্রামে অন্যরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও রয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক, সমন যাবে ফোনে, ভুয়া মামলার শাস্তি বাড়ছে। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এখনও পরিচয় মেলেনি 121 শহীদের। এদিকে বিপুল অর্থ পাচার, মেঘনা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক। আরও রয়েছে খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়েও আলাপ হয়েছে, মিট দ্য প্রেসে জামায়াতে আমির। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।